সবই তো বুঝলাম, কিন্তু তোমাদের এই কিন্তু আর তবুর জন্যই আজ আমার এই অবস্থা। প্রশান্তকে বিয়ে করলে আমি কত না সুখী হতাম। ছেলেবেলা থেকে তার সঙ্গে আমি মিশেছি, তাকে আমি ভালোভাবেই চিনতাম। তোমরাই আমাকে এই বিয়েতে বাধ্য করেছো। তুই তুই বল নীলা, কি করলে তুই সুখী হবি? তোর জন্য যে এই পৃথিবীতে আমি যে কোনো অসাধ্যকে আমি সাধন করতে প্রস্তুত। পারবে তুমি দাদা? তোমার বোন জামাইকে আর দাদা বৌদির কাছ থেকে আলাদা করে দিতে? নীলা, দাদা বৌদি যে ওর মাথাটাই খেয়েছে। ওরা যদি আশকারা না দিত, এতদিন ওকে আমি বাঘে আনতে পারতাম। বুঝলাম, তোর কথা আমি রাখবো। প্রয়োজন হলে আমি শকুনের ভূমিকা পালন করে এই গৌতম সেনের সোনার সংসার ভেঙে আমি তছনছ করে দেব। তাই দিও দাদা। অচিরেই আমি আমার কথা রাখবো নীলা। দাদা, তুই যে আমার একমাত্র স্নেহের ছোট বোন, তোর জন্য এই পৃথিবীতে এমন কোনো কাজ নাই আমি করতে পারি না। এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আলাদাই আমি হতে চাই। তখন দেখবো দাদা বৌদির জন্য তাদের কত দরদ উঠলো। আপনি আপনিই কেটে যাবে ছোটবেলা থেকে বড় আপন করে আমি ওদেরকে মানুষ করেছি। তাই তুমি থামো। তোমাদের স্বামী স্ত্রীর মতো মিথ্যাবাদী সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হয়। আমরা মিথ্যাবাদী নয়তো কি? আলমারি থেকে যেদিন পারুলের ছবিখানা আমি দেখলাম, সেদিন তুমি কি বলেছিলে? শুধু তাই নয়, পারুলের সম্বন্ধে আমাকে বোঝালে, তা মিথ্যে কথা বলে আমাকে বললে আমার স্বামীকে বৈঠকে বসে শিখিয়েছিলে। আমি আড়াল থেকে সব কান পেতে শুনেছিলাম। ছোট বউ বলেছিলে না? ছোট বউকে বলে দিও পারুল আমার বোন, মানে দাদার শালি। তার সঙ্গে চিঠিপত্র প্রায় আদান প্রদান করতো। হঠাৎ একটি গুরুতর অ্যাক্সিডেন্টে সে মারা যাওয়ায় আমি কথাটা বলনি কেমন? বেশ, তোমার স্বামীর দিব্যি খেয়ে বলে দেখি। ছোট বোর কাছে তুমি ক্ষমা চেয়ে নাও গর্ব। ওরা সত্যিকারে ওরা যে এখন বড় হয়েছে, আমরা ভেবেছিলাম আমরা কথাটাকে আমরা চেপে রাখবো, এর মধ্যে মনোমালিন্যটা কেটে যাবে। কিন্তু ব্যাপারটা যে হিতে বিপরীত হবে বলবো তা আমি বুঝতে পারিনি। তা তো বলবে নেই, সব কথা যখন আমি শুনেই ফেলেছি। শুনতে আমিও কিছু বাকি রাখিনি সতীশ শিরোমণি। কি শুনেছো? একটু আগে তুমি তোমার দাদার সঙ্গে যে কুপরামর্শগুলো করেছিলে তার সবই আমি শুনেছি। ওকে তুমি জিজ্ঞেস করো তো বৌদি। হ্যালো, আমি আসলাম। বাপের বাড়িতে প্রশান্ত নামক ছেলেটির সঙ্গে ওর কি সম্পর্ক ছিল? আমি না হয় চরিত্রহীন, আর আমার দাদা বৌদি না হয় মিথ্যেবাদী, কিন্তু তুমি কি সতী সাবিত্রী? তবে বিয়ের পরেও কেন তুমি তোমার নাগরকে ভুলতে পারোনি? কেন তুমি তোমার দাদাকে বলেছিলে আমার এই দেব তুল্য দাদার বৌদিকে
এই সংসার থেকে করে দে। পাগল বৌদি ছোট বউ হ্যাঁ ছোট বউ আমরা আলাদা হয়ে গেলে কি তুমি সুখী হবে? অবশ্যই তোমাদের জন্যই তো হ্যাঁ বৌদি, ও আমাকে আমলে নেয় না। ও কথা বলো না ছোট বউ, ও কথা তোরা বলো না। ছি 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 ছি। দাদা বৌদির মুখে এই কথা উচ্চারণ করতে তোমার জিভে একবার বাজলো না, তোমার বিবেক একবার কেঁপে উঠলো না? অগ্নি সাক্ষী রেখে তুমি আমাকে বিয়ে করেছো। তোমার ভালোর জন্য সবকিছু করাই আমার অধিকার। ওরে ওরে আমার অগ্নি সাক্ষী করা বউ, এতদিন পরে তুমি এসেছো আমার এই সংসারকে ভালো করতে, কিন্তু কিন্তু আর ভেবে দেখতো মায়ের সেবা যত্ন দিয়ে আমার বৌদি যদি আমাকে বড় না করতো, দাদা যদি নিজে লেখাপড়া বন্ধ না করে আমাদের দুই ভাইকে মানুষ করতো, তাহলে কি তুমি আমার গলায় বরমাল্য পরাতে পারতে কি এই বাড়িতে দাঁড়িয়ে আমার পূজনীয় দাদা বৌদির নামে কথা বলতে? চুপ কর তো, চুপ কর। ও সমস্ত কথা বলেছি, এখন আর কোনো কাজে লাগবে না। দাদা ঠিক আছে বোমা, তুমি যখন বলছো তাহলে যে আমরা দাদা এ কি বলছো তুমি? আমিও বলছি দিদি, যদি তোমরা আলাদা হয়ে যাও। স্টপ স্টপ, তোমরা আলাদা হয়ে যাও তাই না? আর মনে রেখো আমিও বলছি, প্রয়োজন হলে তোমাকে আমি ত্যাগ করে এই রাম সীতার মতো দাদা বৌদির সারাটা জীবন আমি পুজো করে যাব। দাদা বৌদি, তবু একটা কথা মনে রেখো, তোমার মুখে হাসি ফোটাতে আমি আবার পরম পূজনীয় দাদা বৌদিকে আলাদা করে দিতে পারবো না। এই কি তোমার শেষ কথা? এই আমার শেষ কথা। উপায় নেই নীলিমা, উপায় নেই। আমার দাদা বৌদি আমাকে মা বাবার স্নেহ দিয়ে মানুষ করেছে। আজ তুমি যে তোমার যে মন্ত্রে আমাকে বশীভূত করতে চাচ্ছ, তা তোমার সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না, কোনোদিনই পূরণ হবে না। দাদা তোমাদের উত্তম তোমাদের কাছে বেঁচে থাকবে দাদা। তোমাদের উত্তম তোমাদের কাছে বেঁচে থাকবে। তোকে যে আমি ছেলের মতো করে মানুষ করেছি তো। দাদা, এই হিংস্র দানবীর কথায় দেব দেবীকে নির্বাসনে পাঠিয়ে আমি সেই সুখের রাজ্যে থাকতে চাই না দাদা, আমি সেই সুখের রাজ্যে থাকতে চাই না। উত্তমের কথায় তুমি রিয়াক্ট করো না বোমা। আমি তোমাকে কথা দিচ্ছি। না গো না, ও কথা তুমি বলো না। সেই পাগলকে ছেড়ে যে আমি কিছুতেই থাকতে পারবো না। শাশুড়ি মারা যাবার সময় যে আমার কোলে তুলে দিয়ে বলে গেছে, বকুল
বকুল ওকে ওকে আমি বড় কষ্ট করে মানুষ করেছি, নিচে না খেয়ে ওকে আমি খাইয়ে দিয়েছি। অসুখে বিসুখে সারা রাত কোলে করে জেগে আমি বসে আছি, ওকে কোলে নিয়ে আমি ঘুম পড়ার গান আমি বুঝি, আমি যদি বুঝি বরব কিছুই করিনি ওদের জন্য। ভেবে ভেবে দেখো তো সেই ঝড়ের রাত্রির কথা, শব্দে বাতাস বলছে, কর কর করে বাস বলছে, একটা জনপ্রাণী তো বাইরে ছিল না সেদিন। অথচ পারবো সেদিন আমি শহরে ছুটে গিয়ে ওই ভাইয়ের জন্যই আমি ওষুধ এনেছিলাম। গো সেসব কথা তুমি বলো না গো, আমার আমার গায়ে এখন কাঁটা দিচ্ছে। সবাই সবাই তো বুঝে পারবো, কিন্তু কিন্তু ওই গাছের গোড়ায় কজন জল ডালে বড় বড় সে খবর আজকাল আর কেউ রাখে না। পারবো তা না রাখো, তবু আমাদের বড় করা গাছের ছায়া ছেড়ে আমরা কোথাও যাব না গো। যেতেই যে হবে পারবো। গাছ যখন ছোট ছিল তখন আমাদের অধিকার ছিল, এখন যে বড় হয়েছে পারবো, এখন যে আমাদের সকল অধিকার। না আজও সেই আমার ছোট্ট পাগলটি রয়েছে, আজও আমি ভাতে বেড়ে না দিলে তার মুখে দেওয়া হয় না, আমি জল তুলে না দিলে তার স্নান হয় না, আমি আয়না ধরে সামনে না দাঁড়ালে মাথায় চিরুনি দেওয়া হয় না। আলাদা হয়ে গেলে এই সব কাজ কে করবে? আমি করব। বোমা তুমি করবে? ছোট কো বউ করবে তার বউয়ের কাজ, আর আমি করব তার মায়ের কাজ। ছেলের কাছ থেকে মা দূরে সরে যেতে পারে না বোন, দূরে সরে যেতে পারে না। দিদির কথাগুলো শুনলেন তো? পাগল ছাড়া তার মুখে কোনো কথাই নেই। আর আপনার ভাইয়ের বৌদি বিনে ত্রিভুবন অন্ধকার। আপনি বলুন তো, চোখের সামনে কি এসব সহ্য করা যায়? ব্যথাটা যে বকুলের একটু বেশি ছোট বউ, কারণ মা মারা যাবার পর ছেলে তুল্য তাকে যে মানুষ করেছে, তাই তো তারই দরদটা বেশি থাকে ছোট বউ। ওসব কথা বাদ দিন। দিদিকে কোনো মতো রাজি করিয়ে সাফারে খাওয়ার ব্যবস্থা করুন। আমি আপনার চেষ্টা করবো ছোট বউ। চেষ্টা নয়, কথা দিন, নইলে আমি যে বিষ খেয়ে আর মরার আগে পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়ে যাব আমার মৃত্যুর জন্য আপনারা দায়ী। না অমূল কাজ তুমি করবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এক সপ্তাহের ভিতরে তোমাদের সঙ্গে আর একাত্র খাবো না। বেশ, আমি এক সপ্তাহ মুখ বুজে সবকিছু সহ্য করব, এরপর আমি কিন্তু আর সহ্য করব না। হে ভগবান, এই দেখো তোমরা, ভগবান ঈশ্বর,
আমি শুনে এলাম তুমি নাকি নীলিমাকে কথা দিয়েছো। হ্যাঁ ভাই, কথা আমি দিয়েছি, আর কথা যখন আমি দিয়েছি, তোমার কথা তুমি রাখবে সেটা আমি জানি, তাই তো আমি জোর গলায় বলে এলাম পূর্বের সূর্য ওই পশ্চিমে উঠলেও তোর বাসুর ঠাকুর তার কথার কোনো নড়চড় হবে না। ভগবানের কাছে তুমি সেই প্রার্থনা করো তমাল ভাই। তোমার বোন তো আমারও বোন, আর সেই বোনের দুঃখ লাঘব করতে আমি যেন পিছপা হই, আমি যেন পিছপা হই। একমাত্র বোন আমার, আলাদা থাকলে সে যে অনেক সুখেই থাকবে। অভাব অনটন পড়লে আমি তাকে সাহায্য করব, তাতে দুবেলা খেতে সে ভালোই ভাবে চলতে পারবে। কমবে দাদা, কমবে। দেওর ভাবির উৎকট ভালোবাসা এবার নিশ্চয়ই কমবে। সত্যি নীলা, তোর বুদ্ধির তারিফ করতে হয়। তোর বাসর ঠাকুরপোকে একদম পোশাক পুকুর বানিয়ে ফেলেছিস। এই তো সবে শুরু দাদা, দেখবে একের পর এক আমি কিভাবে সবারই ডেনা ভাঙবো। আজ তাহলে আমি আসি, তুই একদিন পরে এসে তোর খবর নিয়ে যাব। না না দাদা, এর একটা ফয়সালা না হওয়া পর্যন্ত তোমাকে বাড়ি যেতে দেব না। এক সপ্তাহ তো দেখতে দেখতেই কেটে যাবে। কিন্তু ইষ্টি কুটুমের বাড়িতে আর কয়দিন থাকবো? 100 বার থাকবে। এমনিতে বোনের বিয়ে দাওনি, নগদ 50,000 টাকা দিয়েছো, তার উপর আবার আসবাবপত্র দিয়েছো। যা দিয়েছো ওরা তা বাপের জন্ম চোখে দেখে। তা অবশ্য তুই ঠিক বলেছিস। না তমাল বাবু, তা মোটেও ঠিক নয়। বাবার প্রতিশ্রুতি দেওয়া না থাকলে টাকা আসবাবপত্র এই ঘর ভরিয়ে দিলেও তোমার এই ডাইনি বোনের গলায় আমি মালা পরাতাম না উত্তম তমাল বাবু। তবে দেবে কেন? পারুল বালা যে ছিল। Stop! Stop! ও তোমার ওই পাপ মুখে তুমি পারুলের নাম উচ্চারণ করো না। তার সঙ্গে তোমার আকাশ আর পাতাল পার্থক্য। সে হচ্ছে স্বর্গের পারিজাত, আর তুমি হচ্ছে একটা নরকের কি। সে আমার পারুল অমৃতের ললনা, আর তুমি হচ্ছে একটা কাল ভুজঙ্গিনী। সে তোমার সুখের জন্য চরম ত্যাগ স্বীকার করেছে, আর তুমি তারই জন্য আমাদের এই সোনার সংসার বিষের কালো ধোঁয়ায় ভরিয়ে তুলেছ। খবরদার উত্তম, কার সামনে দাঁড়িয়ে তুমি কাকে কি বলছো একবার ভেবে দেখেছো? ভেবে দেখলাম আমি এই যে তমালে বাবু, একজন স্বার্থপর ভদ্রলোকের সামনে তার হিংস্রটি বোনকে আমি তিরস্কার করছি। গৌতম সেনের ভাই আমি উত্তম সেন। Shut up! Nonsense! 50,000 টাকার পর কোণে কিছু আসবাবপত্র দিয়েছ বলে আমি তোমার এই বোনকে স্বর্গের দেবীর জ্ঞানে ঢেই করে নিয়ে হীনমন্যতা সম্পন্ন মেয়েদের যেভাবে নেগলেক্ট করা উচিত, আমি ওকে তার সারাটা জীবন সেভাবেই নেগলেক্ট করবো। Nonsense! সেন্সের অভাব আমার নেই তমাল বাবু, সেন্সের অভাব তোমাদের। আমার যতটুকু কমন সেন্স আছে, তোমাদের ভাই বোনের মধ্যে যদি ততটুকু কমন সেন্স থাকতো
তাহলে তাহলে এই সংসারের হাসি চির অমল হয়ে থাকতো তোমার বাবুত্ব। আমি তোমাকে সাবধান দিয়ে যাচ্ছি তমাল বাবু, এটা বাড়িতে গৌতম সিঁড়ির মতো একজন মহৎ মানুষ থাকে, সাথে থাকে আমার বৌদির মতো একজন মমতাময়ী নারী। সেই কুঞ্জে আগুন দেবার চেষ্টা করলে পরমাত্মীয় বলে আমি তোমাকে খাতির করব। তাহলে কি করবে? মারবে নাকি? না 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 না, সুমন্দি মশাই, যে হাতে আমি আমার দাদা বৌদির পুজো করি, যে হাতে আমি আমার বৌদির ধুলো মাথায় তুলে নিই, সেই হাতে তোমাদেরকে মারধর করে আমি নিজেকে ছোট করতে পারবো না তোমার বাবু। তবে কি করবে? আরে আরে ডাইনি, তোমাকে আমি হাতে না মেরে ভাতে মারবো। তার মানে? মানে মানে অতি সহজ। দাদা বৌদির সঙ্গে যদি তুমি মিলেমিশে থাকতে না পারো, আমি তোমাকে মাথায় করে রাখবো। আর যদি সাপের মতো এইভাবে তুমি ফোঁস করতে থাকো, তবে তবে ছাই ফেলতে যেভাবে ভাঙাগুলো ব্যবহার করা হইতে থাকে, তোমাকেও সারা জীবন এই বাড়িতে এভাবেই থাকতে হবে। কথাটা তুমি মনে রেখো, কথাটা মনে রাখবে তোমার বাবু। অপমান, অপমানের প্রতিশোধ নিতে আমিও জানি। এই কাউন্টারটাকে আমি বুঝিয়ে দিব। এই তমাল দত্তের বোনকে সে বিয়ে করেছে। যে তমাল দত্ত দিনকে রাত করে দিতে পারে আর রাতকে দিন করে দিতে পারে। তাই দিও দাদা, তাই দিও। রাস্তাটা বুঝুক। দত্ত বংশের মেয়েরা কখনো কাউকে ছেড়ে দিয়ে কথা বলে না। অপমানের প্রতিশোধ নিতে আমিও জানি। তোকে আর সে কথা স্মরণ করে দিতে হবে না বোন। অপমানের প্রতিশোধ আমি ভালো করে নিতে জানি। যে হতো ধন দৌলত বংশমর্যাদা, ওরা আমাদের চেয়ে অনেক নিচু। শুধু নিচু নয়, অনেক নিচু, অনেক নিচু দাদা। উত্তম সেন and বকুল সেন and গৌতম রাজ, be ready? তোমাদেরকে আমি এমন জালে ভাসাবো যাচ্ছে অতি বিষম। আমার সেই চক্রান্তর ভাস থেকে সব বড়